আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ১৯। প্রহেলের এমন কাজে আনেয়া বিষম্ম চোখে বড় বড় করে তাকিয়ে আছে। নাজমা বেগম চোখে হাত দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, নাউজুবিল্লাহ, নির্লজ্জ ছেলে। এইসব দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন? নাজমা বেগমের কথা শুনে প্রহেল আনিয়ার ঠোঁট ছেড়ে বলে ওঠে, এটা নির্লজ্জ না শাশুড়ি আম্মা, এটা আপনার মেয়ের প্রতি আমার ভালোবাসা। তাই অন্ধ না হয়ে জমজম করতে শিখুন। নাজমা বেগম আর এক মিনিটও দাঁড়ালেন না, দ্রুত পায়ে কেবিন ত্যাগ করলেন। প্রহেলের ঠোঁট কামড়ে আনিয়ার উপর আরো কিছুটা ঝুঁকে এসে কপালে কিস করে ফিসফিস করে বলল, আমি সরি ছোট ফ্লাওয়ার, এবারের মতো মাফ করে দাও জান। যতটা কষ্ট দিয়েছি সব আমার আদর দিয়ে পুষিয়ে দিব। বিলিভ মি। আনিয়া প্রহেলের কথা এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন নিজের মাঝে ফিরে আসে। চোখ নামিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। প্রহেলা আর একটু ঝুঁকে কিছু বলবে, পিছন থেকে কেউ বাহু টেনে ঠাস থাপ্পড় বসিয়ে দেয়। আসংখ্যিক থাপ্পড়ে প্রহেল বেড থেকে পড়ে যেতে নিজেকে সামলে নেয়। রেগে কিছু বলবে, তখনই মুখ খুলে আনিয়ার আব্বু, লজ্জা করছে না এখানে আসতে? আমার মেয়েটাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনে এখন আদিক্ষেতা করা হচ্ছে। প্রহেল এক নজর বেডে আধশোয়া হয়ে থাকা আনিয়ার দিকে তাকালো। ঠোঁটে কোণে থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে আনিয়ার আব্বুর চোখে চোখ রেখে বলে, আই ডোন্ট নো আব্বু, আমি আপনার মেয়ের কাছে নই, আমি আমার বউয়ের ওরফে ছোট ফ্লাওয়ারের কাছে আসছি। আনিয়ার আব্বু রফিক সাহেব রেগে প্রহেলকে মারতে তেড়ে এসে বলে, বেয়াদব ছেলে, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি বেঁচে থাকতে আমার ফুলের মতো মেয়েকে তোমার মতো নির্যাতিত মানুষের কাছে পাঠাবো না। সোহেল গোলাপি অধর জোড়া প্রসারিত করে হালকা হাসে, যে জানে এমন কিছু একটা হবে। যাক না, শ্বশুর মশাই এর সাথে না হয় সেও একটু মজা করলো। এই মজা করার ব্যাপারটা তার ডিকশনারিতে ডাউনলোডে নেই। তবে বউকে কাছে রাখতে সে ও না হয় নিজের মাঝে একটা অপশন বা সেভ করবে। বসা থেকে উঠে মুখোমুখি দাঁড়িয়ে গা ঝাড়া ভাব নিয়েই বলে, আপনি বেঁচে থাকার চেয়ে মরে যান শ্বশুরাব্বা। আপনি থাকলেও আপনার ফুলের মতো মেয়ে। উহু রং কথা বলুন। তোমার দেওয়া ডিএনএ দেওয়া আমার মেয়েকে নিয়ে যাও বাবা। রফিক সাহেব দাঁত কিরমির করতে করতে আনিয়ার দিকে তাকায়। রিহান সাগর বিরক্ত মুখে সিক্রেট রুমের ভিতরে বসে আছে। দুজন পারদর্শী পার্সোনাল ল্যাভেন্ডারের ডাক্তার রনির বুক থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দেয়। একটু দূরে চেয়ারে বাঁধা ফ্রান্সিকা এসব দেখে ভয়ে কাঁপছে। তার শরীর ক্রমগন্ধত ঠান্ডা হয়ে আসছে। সাগর কিছুটা ফ্রান্সিকার নিকট আসতেই ফ্রান্সিকা ঠোঁট কামড়ে নেশালো জড়ালো কণ্ঠে ডেকে ওঠে, হাতের বাঁধন মুক্ত করলে এক রাতের জন্য তোমার বেড পার্টনার হিসেবে নিজ দায়িত্বে পুষিয়ে দিব। ফ্রান্সিকার কথায় মুহূর্তেই সাগর লাফিয়ে উঠে বলে, আস্তাগফিরুল্লাহ, বলছে কি? শাওয়ার মারি। সাগরের চিল্লানোর কথা বলার কারণে একটু দূরেই দাঁড়ানো হিরান চেঁচিয়ে উঠে, মুরগির বাপ বেবি, কি কি মেরেছে যে এমন পোয়াতি মহিলাদের মতো লাফাচ্ছিস? ফ্রান্সিকার কথায় ক্ষিপ্ত হয়ে রিহানের উদ্দেশ্যে বলে, রিহু বেবি, তোমার বেডের জন্য নরম সফট ঝিঙ্কু বিঙ্কু একটা বেডশিট পেয়েছি, একদম সফট, শুলে একটুও ব্যথা লাগবে না, আরাম পাবে। তাও সাধারণ আরাম নয়লা, এ হলো সফট বেডশিটের আরাম। রিহান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, এই রুম তুই বেডশিট কোথায় পেলি, মুরগির বাপ? সাগর কুটিল হেসে ফ্রান্সিকার নিকট এগিয়ে পাশে থাকা ছুরিটা ফ্রান্সিকার উপর তাক তাক করিয়ে হেলে দুলে গেয়ে ওঠে, কয়দিন আগে গিয়েছিলাম পুবের বাংলা ঘরে, ওড়নাটা ফালাইয়া আমি ডাক দিলাম তোমারে, আমি কি তোমার সুযোগে দিব? ভাঙা কি বলা যায়? তেল মাইরা দে যৌবনের তালাই রে, তেল মাইরা দে যৌবনের তালাই রে। ফ্রান্সিকা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব ছেলে তাকে বড শিটের সাথে তুলনা করছে। অন্যদিকে কেবিন এত হইচই দেখে আনিয়াকে হসপিটালে নিয়ে আসা ছেলেটা, যার নাম ফারহাদ রেজা, এগিয়ে এসে আনিয়ার আম্মুকে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমি আমি ফারহাদ রেজা, আপনার মেয়েকে আমি এখানে এনেছি। নাজমা বেগম কৃতজ্ঞতা চোখে তাকাই। ফরহাদ রেজার কেবিন থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে ভুরুকুচকে নাজমা বেগমের দিকে তাকিয়ে আছে। কিছু না বলে কেবিনের ভেতর প্রবেশ করে রফিক সাহেবের কথা কানে আসে, তোমার মতো অপরিচিত ছেলের হাতে বিশ্বাস করে আমার ফুলের মতো মেয়েটাকে দিয়েছিলাম।
আর আজ আমার মেয়েটা হসপিটালে শুয়ে আছে। তুমি ভাবলে কি করে আমি এবার একই ভুল করব? রোহেল রাগ কন্ট্রোল করতে চেয়েও পারে না। যাতে দাঁত চেপে রফিক সাহেবকে বলে, আপনি না দিলেও আপনার মেয়ে আমার রাজ্য যাবে, আপনি চাইলেও যাবে। মাইন্ড ইট শ্বশুর আব্বা অ্যান্ড ফাকিং ইউ শ্বশুর মশাই। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায়নি রোহেল। আনিয়ার চোখ বুজে ক্লান্ত দেহটা বেডে ছেড়ে দিয়ে শুয়ে আছে। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। রোহেল সেদিন যাবার পর আর আসেনি। তবে সবসময় আনিয়ার আশেপাশে লোক লাগিয়ে খবর নিচ্ছে। শীত শীত ভাব থাকলেও রাস্তাঘাটের গরমের ভয়াবহ বেশি। মাথার উপর মস্ত একটা সূর্য তাপ তাপে মানুষকে ঝলসে দিতে সক্ষম। দুপুর 2টা 30 নাগাদ প্রহের অফিস থেকে বেরিয়ে রিহান সাগরকে সাথে নিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ে। আজ আনিয়াকে হসপিটালে থেকে রিলিজ দেওয়া হবে। আগের থেকে কিছুটা সুস্থ এখন। আনিয়াকে বাসায় এনে নাজমা বেগম ফ্রেশ করিয়ে নিচে চলে যায়। আনিয়ার বিছানায় আধুশোয়া হয়ে বসে, হাতে একটা উপন্যাসের বই। তার নেশা বই পড়া। বই পেলে সে দুনিয়ার সব পড়ে থাকে। আশেপাশে কি হচ্ছে সেই খেয়াল থাকে না তার। এই তো বইয়ে মুখ ডুবিয়ে পড়তে বসেছে। কিছুদিন আগে একটা রোমান্টিক বইয়ের প্রচার দেখেছে, অমনি সেই বই কিনে ঘরে তুলেছে। বইয়ের নাম হান্টিং অ্যান্ড লাইন। হ্যাঁ, বিশেষ করে যারা রোমান্টিক গল্প পড়তে চান হান্টিং অ্যান্ড লাইনও পড়তে পারেন। ব্যাপক রোমান্টিক। অবশ্যই নাজমা বেগম এই বইয়ের খবর জানে না। জানলে হয়তো আনিয়ার মায়ের একটাও মাটিতে পড়তো না। রোহেল সাগর রিহান শহর থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে। তবে কেন যাচ্ছে দুজনের একজনও জানে না। রোহেলকে জিজ্ঞেস করবে কিন্তু ভয় পাচ্ছে না। যদি রেগে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। রিহান সাগরের অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাবার অবস্থা। নিরিবিলি জায়গায় এসে গাড়ি সাইড করে নেমে আসলো প্রহেল। রিহান সাগর উহুড়মুড় করে বেরিয়ে আসে। কিছুটা সামনে যেতে একটা গার্ড এগিয়ে এসে মাথা নিচু করে হতে কিছু দিতে সোজা হেঁটে যায়, একটা বাড়ির ভেতরে চলে যায়। রিহান সাগর ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সাগর এবার আর থাকতে না পেরে বলেই উঠে, এখানেই শেষ। পর্ব 19।